আসসালামু আলাইকুম। আশা করি আসসালামু আলাইকুম স্যার। শুনতে পারছেন, শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা মনে হচ্ছে স্যার। ভালো আছেন? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? স্যার, তো পড়তেছি। কালকে যে ক্লাসটা হয়েছে মোটামুটি পড়ছি। আপনি যে পিডিএফ গুলা দিচ্ছেন ওইখান থেকে। একটু পড়াশোনা করতে হবে, বাসায় পড়াশোনা যেগুলো যখন পড়ানো হয় ওগুলো সাথে সাথে পড়ে ফেলুন, তাহলে একটু আগিয়ে যাবেন আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ। হ্যাঁ, চেষ্টা করতেছি স্যার, ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা, স্ক্রিনটা নিশ্চয়ই দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আমরা আজকে কথা বলবো ইয়ে নিয়ে, অডিট নিয়ে। কেমন? অডিটের আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে আশা করি আমরা দুটি চ্যাপ্টার আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেয় আর কি, ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, স্ক্রিনটা এখন কি দেখা যাচ্ছে? অধ্যায় 2, তাই না? জি আশা স্যার। করি আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 2 নিয়ে। এই চ্যাপ্টারটা ছোট আছে মোটামুটি, এখানে দুইটা টপিকস আছে। কেমন? আমাদের যে কোনো সিলেবাসটা বই পড়ার সহজ উপায়, আগে আগে সিলেবাসের টপিক গুলো দেখতে হবে। আর তারপর জি স্যার। টপিক্স এর কনসেপ্টটা কি এটা ক্লিয়ার করার পরে এরপরে আমাদের এখানে এই আলোকে আমাদের কি করতে হবে, যে ধরনের এমসিকিউ আসবে ওগুলো প্র্যাকটিস করতে হবে। আর আমি ওই চ্যাপ্টার গুলো ওইভাবে সাজিয়েছি আর কি। আর সমস্যা নেই, এখানে এখন পিডিএফটা আমি পরে আবার দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তাহলে এখানে অধ্যায় 2 তে বলা আছে ভুল এবং জালিয়াতি, অর্থাৎ ইরোরস এন্ড ফ্রডস। এটা হলো আমাদের সিলেবাস। আর এখানে সিলেবাসের মধ্যে টপিকটা দেওয়া আছে যে ইরোরস এন্ড ফ্রডস এবং নেচার এবং টাইপস। কেমন? অর্থাৎ কয় প্রকৃতির আছে এবং কত ধরনের জালিয়াতি আছে আর ভুল আছে। কেমন? জালিয়াতি, ভুল, এটা কি, কত রকম আছে, অডিটরস ডিউটি, নিরীক্ষকের দায়িত্ব কি, আর প্রিভেন্টিভ মেজার্স, কিভাবে এটা প্রতিরোধ করা যায়। হ্যাঁ, এই হলো আমাদের মোটামুটি সিলেবাস। তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা এগুলো অ্যাকাউন্টিং এ অবশ্যই আমরা কিছু জিনিস যেহেতু পড়ে আসছি। ফ্রড যেটা, এটা হচ্ছে ইন্টেনশনালি। কেমন? এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়। আর ইরো যেটা, এটা হলো যে ভুল করে হয়। ভুলটা অনেক রকম ভুল হয়। ভুল অনেক রকম ভুল আছে, মূল কথা এটা ইচ্ছাকৃত না। আর ফ্রড হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। কেমন? আচ্ছা, এখন অ্যাকাউন্টিং ইরোর্স যেটা আমরা এটা অলরেডি জানি। এখানে মূলত 4 প্রকার আছে। সেটা আমরা একটু পরে দেখাবো বিস্তারিত। এখন আমরা শুরুতে যে প্রশ্নটা আমাদের 40তম বিসিএস এ আসছে, তখন আসছিল লিখিত প্রশ্ন। এখন যেহেতু এমসিকিউ, তাহলে আমাদের কনসেপ্টটা রেখে আমরা এমসিকিউ স্টাইলে পড়বো। ডেফিনেশন অফ ইরোর্স, ভুল বলতে কি বোঝায়? আমরা বলছি ভুল বলতে রেফার্স টু আনইনটেনশনাল মিস্টেক্স, অনিচ্ছাকৃত ভুল। কেমন? ইন দ্য প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইনফরমেশন, মানে কাজ করতে যাইয়া ইচ্ছা করে অনিচ্ছাকৃত যে ভুলটা হয় সেটাই হলো ভুল। ভুল ইচ্ছাকৃত ভাবে হয় না, অনিচ্ছাকৃত ভাবে। কেমন? এখানে ওই আলোচনা আছে, দেখলে হবে। মূল কথাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একজন হিসাব রক্ষক তার লেনদেনগুলি লিপিবদ্ধ করার সময় বা লিখার সময় অসাবধানতা বশত, হ্যাঁ, অথবা হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবে যে ত্রুটি হয় তাকে ভুল বলে। এখানে মূল বিষয়টা হলো, এটা হলো আনইনটেনশনালি। আর ফ্রড যেটা আছে এটা হচ্ছে ইন্টেনশনালি। এখানে ভুল নানান কারণে হইতে পারে। হিসাব শাস্ত্রে পরিপূর্ণ জ্ঞানের অভাব হইতে পারে, অজ্ঞতাবশত হইতে পারে, কাজের প্রেসারে হইতে পারে, প্রচন্ড প্রেসার, পারিবারিক প্রেসার, নানা যে কোনো প্রেসারে ভুল হয়ে যেতে পারে। বেখেয়ালি হইতে পারে, অমনোযোগী থাকার কারণে হইতে পারে। তো যে কারণে হোক সেটা হলো ভুল। হুম। ইন্টারন্যাশনাল অডিটিং প্র্যাকটিস কমিটি তারাও ভুলের সংজ্ঞা দিছে। তারা বলছে ভুল হলো অনিচ্ছাকৃত ত্রুটি। তারা বলছে ভুল ভুল বলতে হয় অনিচ্ছাকৃত ত্রুটি। আশা করি আমরা ভুলটা বুঝতে পারছি। এখানে কি ধরনের ভুল এটা বলা আছে, এইসব তথ্য রেকর্ডগুলো গাণিতিক ভুল হইতে পারে, করণিক ভুল হইতে পারে। কেমন? প্রকৃত ঘটনার ভুল ব্যাখ্যা থাকতে পারে, নীতিমালার জ্ঞানের অভাব থাকতে পারে, মানে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে দেখানো, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে দেখানো, এটা হচ্ছে নীতিগত ভুল। এখানে অনেক মানুষের সংজ্ঞা আছে, আমি পাল্টা দিয়ে দিব। তাহলে মূলত ভুল হচ্ছে অত্যাধিক চাপের মধ্যে কাজ করলে, অসাবধানতা বশত, নিজের অজ্ঞাত অজ্ঞাত অনুসারে, অথবা হিসাব বিজ্ঞানের জ্ঞানের স্বল্পতার কারণে যে যেটা হয় সেটা হলো ভুল। ভুলের শ্রেণী বিভাগ নিয়ে আমরা কথা বলবো। ভুল বেসিক্যালি 2 রকম। এগুলো আমরা যারা অ্যাকাউন্টিং এর একেবারে বেসিক জিনিস, নীতিগত ভুল আর পরিপূরক ভুল। কেমন? এখানে পরিপূরক না, করণিক ভুল লেখাটা বেস্ট ছিল। পরিপূরক লিখে ফেলছি, সরি। করণিক ভুলটা লিখতে হবে এখানে। কেমন? নীতিগত ভুল হলো যে হিসাব বিজ্ঞানের জ্ঞানের অভাবের কারণে হয়, এটা তাড়াহুড়োর কারণে হয় না। নীতিগত ভুল হলো যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, যেমন আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র একটা সম্পদ, এখানে যদি আমি এটা খরচ হিসেবে দেখাই যে
ব্যয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তাহলে এটা নীতিগত ভুল। হ্যাঁ, যন্ত্রপাতি একটা সম্পদ, এটা যদি আমি খরচ হিসেবে দেখাই, এটা হচ্ছে নীতিগত ভুল। এখানে সংজ্ঞায় বলা আছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখে হলো নীতিগত। আর এখানে হলো করণিক ভুল, এটা 4 প্রকার: বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলের ভুল। এগুলো আমরা হিসাব বিজ্ঞানে যারা আমরা পড়ে আসছি। তো এই ভুল, এগুলো সবগুলো অনিচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে না, কেমন। নীতিগত ভুল হইলো যে হিসাব বিজ্ঞান নীতিমালা নামে লিপিবদ্ধ করা, যেমন বিলম্বিত বিজ্ঞাপনকে সম্পত্তি হিসাবে না দেখিয়ে ব্যয় হিসাবে দেখানো, কেমন। বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো। আচ্ছা, করণিক ভুল বা ক্লারিক্যাল ইরোর্স, এটা আমরা বলছি 4 প্রকার। বাদ পড়ার ভুল, একটা লেনদেন হয়েছে আমরা লিখি লিখি নাই, কেমন। যেমন 5,000 টাকা পণ্য ক্রয় লিপিবদ্ধ করা না হলে, যার ফলে এখানে 5,000 টাকার পণ্য কম দেখানো হয়েছে, লেখাই হয় নাই, বাদ পড়ে গেছে। আর দ্বিতীয় প্রকার ভুল হলো লিখার ভুল বা ইরর্স অফ কমিশন। হ্যাঁ, 5,000 টাকা জায়গায় 500 টাকা লেখা হয়ে গেলে 100 টাকা লেখা লিখতে একটা শূন্য বাদ পড়ে গেছে, এতে 4,500 টাকা লেখা হয় না আর কি। পরিপূরক ভুল, একটা ভুল দ্বারা যখন আরেকটা ভুল সংশোধন হয়ে যায়, সেটা হলো পরিবর্তন। এই ভুলটা ধরা কঠিন হয়ে যায় আসলে। একটা ভুল, যেমন ক্রয় হিসাবে 4,000 টাকার বদলে 5,000 টাকা চার্জ করা হয়েছে, আবার বেতন হিসাবে 5,000 পরিবর্তে 4,000 চার্জ করা হয়েছে। একটা ভুল দ্বারা যখন আরেকটা ভুল সংশোধন হয়ে যায়, সেটা হলো পরিপূরক ভুল। বেদাখিলার ভুল মানে জাবেদার ভুল আর কি, কেমন। বা জাবেদা লিখতে ভুল করা আর কি। আচ্ছা, জুয়া চুরি কি, এবার আমরা একটু দেখি। হোয়াট ইজ ফ্রড? ফ্রড মানে বাহতাবাজি, জালিয়াতি। ইংলিশে বলে ফ্রড, বাংলা বলে জালিয়াতি বা জুয়া চুরি বা প্রতারণা, একই শব্দ, কেমন, চিটারি। উদ্দেশ্য প্রণীত ভাবে, ইচ্ছাকৃত ভাবে যদি কারবারের তহবিল বা পণ্য, দুইটা হইতে পারে, ক্যাশ হইতে পারে অথবা গুডস বা পণ্য হইতে পারে, আত্মসাৎ করে বা হিসাবে কারচুপি সংগঠিত করাকে জুয়া চুরি বলে। এখানে মূল বিষয় এটা, এই জালিয়াতি যেটা হয়, এটা হলো উদ্দেশ্য প্রণীত ভাবে অথবা ইচ্ছাকৃত ভাবে। আহ, এটা ক্যাশ হইতে পারে, আবার পণ্য হইতে পারে, কেমন। তাহলে উদ্দেশ্য প্রণীত ভাবে, ইচ্ছাকৃত ভাবে যদি কারবারের তহবিল বা পণ্য আত্মসাৎ করা হয়, সেটা হলো জুয়া চুরি। আচ্ছা, অন্যভাবে বলা যায় প্রতিষ্ঠানের কর্মচারী, মালিক বা অন্য পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে, কেমন, ইচ্ছাকৃত ভাবে ভুল হিসাবে লিপিবদ্ধ করা, অর্থ হইতে পারে বা পণ্য আত্মসাৎ করা ও মিথ্যা বর্ণনাকে জুয়া চুরি বলে। এটা মালিক বা প্রতিষ্ঠানকে, ব্যবসা প্রতিষ্ঠানকে ঠকানোর উদ্দেশ্যে চুরি বাটপারি একরকম আর কি, কেমন। পি এন টেন্ডন কি বলছে, কাউকে প্রতারণা করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত ভাবে, কেমন। মূল কথা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে, এক শব্দ, একটা শব্দ মনে রাখবেন আপনারা, ইচ্ছাকৃত ভাবে, এটাই মূল বিষয়। ফ্রডস মিনস ফলস রিপ্রেজেন্টেশন অর এন্ট্রি উইথাউট বিলিফ। হ্যাঁ, এখানে মূল কথা হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে যে ভুলটা হয়, সেটা হলো জুয়াচুরি বা প্রতারণা, কেমন। এখন কত রকম জুয়াচুরি আছে তার একটা লিস্ট আছে, আপনি একটু দেখবেন, কেমন। হিসাবে কারচুপি করতে পারে, নগদ অর্থ সরাই ফেলতে পারে, পণ্য সরাই ফেলতে পারে, কেমন, পণ্য আত্মসাৎ, দলিল পত্রের মধ্যে ভুলভাল করতে পারে। অনেক রকম জুয়া চুরি আছে, কেমন। যে জুয়া চুরি বা প্রতারণা বা জালিয়াতি, ইংলিশে বলে যে ফ্রড, কেমন। ফ্রড, এটা কত প্রকার এবং উদ্ঘাটনের উপায় আমরা একটু দেখাই। জুয়া চুরি বেসিক্যালি 2 রকম আছে। একটা হলো আত্মসাৎ, আর একটা হলো হিসাবে কম বেশি করা, কেমন। আত্মসাৎ আমরা নগদ টাকা সরাই ফেলতে পারি, আবার পণ্যদ্রব্যের মধ্যে কম বেশি করতে পারি। পণ্যদ্রব্য আত্মসাৎ, নগদ তহবিল আত্মসাৎ, কেমন। আর এখানে হিসাবের মধ্যে কি করতে পারি, কারবারের প্রকৃত অবস্থা গোপন রেখে উত্তম রূপে প্রকাশ করা। আছে আছে কম দেখাইছে বেশি, কেমন। অথবা কারবারের প্রকৃত অবস্থা গোপন রেখে নিকৃষ্ট রূপে প্রকাশ করা, মানে যখন যেটা আমাদের দরকার তখন কখনো উত্তম রূপে প্রকাশ করা, কখনো নিকৃষ্ট রূপে প্রকাশ করা। এগুলো একটা একরকম সিটারি, কেমন। হুম, বিয়ে শাদীতে এগুলো বেশি দেখা যায়। যারা বিয়ে শাদী করেন নাই তারা সত্য থাকবেন। আহ, ভালোকে খারাপ বলে, খারাপকে ভালো বলে আর কি। আহ খুব সৎ মানুষের আমাদের দেশে খুবই অভাব, কেমন। চাকরি ক্ষেত্রে আমরা এখন দেখি সব জায়গাতে সমস্যা। যখন ভালো বললে সুবিধা হয় মুশকিল। তখন ভালো ভালো বলবি, যখন খারাপ বললে সুবিধা হয় তখন আমরা খারাপ বলি, এই আর কি, কেমন। যাই হোক, আমরা সৎ থাকবো। তাহলে হিসাবে যেমন এই সমস্যা আচ্ছা। আছে, আমাদের ব্যক্তিতেও, অফিসে, চাকরিতে, সারা দেশেই এই সমস্যা। এই সমস্যা কবে উদ্ঘাটন শেষ হবে আল্লাহ জানে। আচ্ছা, এখন আছে আত্মসাৎ, কেমন। আত্মসাৎ কি, মিথ্যা বা বিকৃত তথ্য হিসাবভুক্ত করে কারবার থেকে নগদ বা পণ্য চুরি করাকে আত্মসাৎ বলে। আত্মসাৎ 2 রকম হতে পারে, নগদ বা ক্যাশ, আর একটা হলো পণ্যদ্রব্য আত্মসাৎ, কেমন। নগদ অর্থ আত্মসাৎ কিভাবে করবেন, এটা নানান ভাবে করা যায়, কেমন। নগদ অর্থ আত্মসাৎ করার অনেক উপায় আছে। বৃহদায়তন কারবার প্রতিষ্ঠানে নগদ অর্থের উপর কর্মচারীদের নিয়ন্ত্রণ থাকে বলে অসাধু কর্মচারী কর্তৃক নগদ অর্থ আত্মসাৎ করার সম্ভাবনা খুব বেশি। হিসাবটাকে কমায় বসে, এটা অনেকভাবে করা যায়। প্রাপ্ত অর্থ মোটেই জমা না করা, যে টাকা পাইছেন এটা জমা করবেন না, রেখে দিবেন, কেমন। প্রাপ্ত অর্থের অংশ বিশেষ জমা করে বলবেন যে বাকিটা এখনো জমা হয় নাই।
কাল্পনিক সম্পত্তি ক্রয় ক্রয় হিসেবে দেখাবেন। একটা সম্পত্তি ক্রয় করছেন, আসলে ক্রয় করেন নাই, কেমন? ক্রয় করে দেখা যাবেন যে সম্পত্তি এত টাকা কিনছি। নগদ অর্থ আত্মসাৎ করার যে উপায় আছে সেটা অবলম্বন করবেন। কাল্পনিক খরচ দেখাবেন, কেমন? কাল্পনিক খরচ দেখাই দিবেন যে এই খরচটা হয়েছে। দেনাদার হিসাবে বিক্রয় ফেরত, কুড়ি ইত্যাদি থেকে প্রাপ্ত কম, এগুলো একটু দেখবেন, রিডিং লিখলে দেখতে পারবেন। পণ্যদ্রব্য আত্মসাৎ, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গুডস, ক্রয়কৃত পণ্য হিসাবে কম দেখিয়ে, কেমন? বিক্রয় হয়নি অথচ বিক্রয় হিসাবে দেখাই দিছে। পণ্য চুরি বা নষ্ট হয়েছে দেখাই দিবেন, পণ্য চুরি হয়ে গেছে, কি বলবেন? পণ্য চুরি হয়েছে 500 টাকার, দেখাই দিবেন 5 লাখ টাকার, কেমন? বা 5,000 টাকার। মানে যতটুকু যেরকম ব্যবসা প্রতিষ্ঠান তার উপর বেস করা চুরি হলে সুবিধা, কেমন? চুরি হয়েছে যা, এই জন্য দেখবেন সিসি ক্যামেরা সরাই ফেলে আগে, সিসি যাতে ধরতে না পারে। বিনামূল্যে ভুয়া ভুয়া বিতরণ দেখিয়ে, হ্যাঁ, পণ্য বিতরণ করছেন বিজ্ঞাপন নাম দিয়া, বিক্রয় ফেরত আসছে কিন্তু কম দেখাবেন হিসাবে। তাহলে এটা উদ্ঘাটন করবে কি, এগুলো একটু পড়লে হবে, এগুলো তেমন কঠিন কিছু না। ভুল ত্রুটি ও জুয়াচুরি সম্পর্কে নিরীক্ষকের কর্তব্য। ভুল ত্রুটি কিভাবে উদ্ঘাটন করবে নিরীক্ষক, তার জন্য ভুল ও জুয়াচুরি খুঁজে বের করা, ভুল ও জুয়াচুরি নিবারণের ব্যবস্থা করা। আচ্ছা, কিভাবে করবে ভুল ও জুয়াচুরি খুঁজে বের করা? ভুল ও জুয়াচুরি উদ্ঘাটনের ক্ষেত্রে নিরীক্ষকের পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করতে হবে। তারা এসে কি কি চেক করবে সেটা জানতে হবে। লেনদেনের সত্যতা যাচাই করতে হবে, যে যে লেনদেন লিখছে বাউচার গুলো ঠিক আছে কিনা, এটার সপক্ষে ডকুমেন্টস আছে কিনা, তারিখ ঠিক আছে কিনা, টাকা ঠিক আছে কিনা, স্বাক্ষর আছে কিনা, অনেকগুলো বিষয় আছে যেটা অডিটের কাজ আর কি, কেমন? এবার চাইলে ধরতে পারো কিন্তু ধরবে না, কি আর বলবো। আচ্ছা, যাই হোক, স্বয়ংদের পদ্ধতিতে অবলম্বন করতে হবে। অডিটর আসলে এই জায়গাটা আমি এখন পাবলিককে ক্লাস নিচ্ছি বলতে পারতেছি না, অডিটর জায়গাটা সেন্সিটিভ এরিয়া। ভুল ও জুয়াচুরি নিবারণের ব্যবস্থা করা। আহ আচ্ছা, নৈতিক প্রভাব বিস্তার করে, এগুলো আসবে না আপনাদের পরীক্ষায়। আচ্ছা, হিসাবের কারচুপি কি? হিসাবের কারচুপি হলো যখন কোনো প্রতিষ্ঠান পরিচালকগণ ওই প্রতিষ্ঠানের আর্থিক কর্মক্ষমতা, ফিনান্সিয়াল পারফরমেন্স অনুকূলে উপস্থাপন করার জন্য ইচ্ছাকৃতভাবে তাদের আর্থিক তথ্য ভুলভাল বর্ণনা করে, তখন তাকে হিসাবের কারচুপি বা ম্যানিপুলেশন অফ অ্যাকাউন্টস বলে, কেমন? অর্থাৎ আপনার ম্যানিপুলেট করবেন আর কি। ওই যে একটু বললাম না, হিসাবটা প্রয়োজনে বাড়াই দেখাবেন, আবার প্রয়োজনে কমাই দেখাবেন। যখন ট্যাক্স দিতে যাবেন তখন দেখবেন যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা খারাপ, টাকা পয়সা নাই, আয় ইনকাম নাই। আর যখন ব্যাংক থেকে ঋণ নেবেন তখন দেখবেন যে ব্যবসা চাঙ্গা, রমরমা ব্যবসা, কেমন? ব্যবসার কোনো টাকার অভাব নাই, অ্যাসেটের কোনো অভাব নাই, ব্যাংক ঋণ নেবেন। ব্যাংক ঋণ এই জন্য আমার এক বড় ভাই ব্যাংকে কোম্পানি চাকরি করতো। ও ভাই আর হিসাব করে চাকরি করতাম না, কি হয়েছে কয়, হিসাব দুই রকম তৈরি করে, ব্যাংকের জন্য একটা স্টেটমেন্ট, আর ট্যাক্সের সময় আরেকটা স্টেটমেন্ট। যখন যেটা দরকার সেটা শো করে, আর আমাকে তৈরি করতে হয়। আমি তো গুনার বাগি হচ্ছে, কেমন? তাহলে কি করতে, ইচ্ছাকৃতভাবে তাদের আর্থিক তথ্য ভুলভাবে বর্ণনা করে, ইচ্ছাকৃতভাবে, কেমন? কেন করে? যখন যেটা সুবিধা আর কি, কেমন? আর যারা বিয়ে শাদী করে না তাদের ক্ষেত্রে এই সতর্কবার্তা, কেমন? এই সমস্যা পড়বেন। আহ দেখবেন যে ভুলভাল তথ্য উপস্থাপন করতেছে, এই জন্য সতর্ক থাকতে হবে আর কি। হিসাবের বইয়ে ক্রয় চালান অন্তর্ভুক্ত না করা, মিথ্যা ক্রয়ের এন্ট্রি লিপিবদ্ধ করা, হিসাবের বইয়ে বিক্রয় চালান অন্তর্ভুক্ত না করা। আচ্ছা, মিথ্যা বিক্রয়ের এন্ট্রি লিপিবদ্ধ করা, এই অনেক অনেকভাবে করা যায়, এখানে 20টা লিস্ট আছে। এবার আছেন উইন্ডো ড্রেসিং। উইন্ডো ড্রেসিং মানে কি? ড্রেসিং করে আমরা কেন, যাতে আমাদেরকে সুন্দর দেখা যায়, কেমন? এতক্ষণ যেটা বলছো ওটাই। অর্থাৎ ব্যালেন্স শিট এবং প্রতিষ্ঠা এটাকে ড্রেস করতে হবে, ড্রেস করে সুন্দর ফুলাই ভাবে রাখতে হবে। ড্রেস আপ করলে যেরকম আমরা মানুষকে চেঞ্জ করি, সৌন্দর্য বৃদ্ধি করি। উইন্ডো ড্রেসিং মানে হলো যে, ব্যালেন্স শিট হলো সম্পদ ও দায়ের বিবৃতি, উইন্ডো ড্রেসিং হলো ব্যালেন্স শিটের আইটেমগুলো এমনভাবে উপস্থাপন করার একটি কৌশল যাতে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আরো আকর্ষণীয় ভাবে দেখায়, কেমন? ওই যে যে কথা এখন বললাম, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা আরো আকর্ষণীয় ভাবে দেখায়, যখন যেটা সুবিধা তখন সেটাই করবেন, আগের কথাই, কেমন? কিভাবে করবেন দেখেন। ব্যালেন্স শিটে তার ব্যালেন্স শিট তারিখের ঠিক আগে পুস্তক ঋণ বা বুকলেট সংগ্রহ করা। তারপর হচ্ছে সম্পদের উপর কম অবস্থায় ধার্য করা। রাজস্ব ব্যয়কে বিলম্বিত রাজস্ব ব্যয় হিসাবে দেখানো। হিসাবের কার্য উদ্ঘাটনের উপায়, অডিটর কি করবে সেটা বলা আছে। নগদান বই, ব্যাংক স্টেটমেন্ট, অন্যান্য হিসাবের সাথে চেক, রসিদের মুড়িতে উল্লেখিত টাকার পরিমাণ লিখতে হবে, মিলাতে হবে। অডিটর হাতে কিছু এলিমেন্টস আছে, সে এসে ওই আলোকে ধরার চেষ্টা করে আর কি। এখন আমরা আলোচনা করি ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্য, কেমন? এতক্ষণ আশা করি বুঝে ফেলছেন ভুল কি জিনিস। ভুল হইলো হিসাব লেখার একটা ত্রুটি, এটা নানান কারণ হইতে পারে, কেমন? কিন্তু এটা মূল বিষয়, এটা ইচ্ছাকৃত ভাবে হয় না। আর জুয়াচুরি বা ফ্রড যেটা, এটা ইচ্ছাকৃত ভাবে হয়, হিসাবে কারচুপি করে। কেন করে? নগদ পণ্য, নগদ টাকা আত্মসাৎ অথবা পণ্য আত্মসাৎ করার জন্য, এটা ইচ্ছাকৃত ভাবে মালিক পক্ষকে ঠকানোর উদ্দেশ্যে করে থাকে। তাহলে ভুল হয় অনিচ্ছাকৃত ভাবে। ভুল কি হয়? অনিচ্ছাকৃত ভাবে। অনিচ্ছাকৃত ভাবে।
আর জুয়া চুরি হয় ইচ্ছাকৃত ভাবে। এই বিষয়টা বুঝলে আর আমাদের লাগবে না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, জুয়া চুরি যেহেতু একটু দক্ষতার বিষয়, কেমন, এই জন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সহায়তা লাগে এখানে। এখানে উচ্চ পদস্থ, আর এখানে তো হিসাব রক্ষক নিজে কাজ করে বা তার আন্ডারে যারা কাজ করে, কোনো একটা কারণে ভুল হয়ে গেছে, কর্মচারীরা করতে পারে এটা। এখানে কিন্তু বেশ ইফিশিয়েন্ট লোক লোক লাগে, কেমন, যেহেতু সে একটা ভুলভাল হিসেব তৈরি করবে, বেশ দক্ষ লোক লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে আলোচনা করছি আমাদের আজকে আলোচনা, এই চ্যাপ্টারে বেশ ছোট। এখানে বলা আছে ভুল আর আর কি আছে, ফ্রড। ভুল কি? আমরা এতক্ষণ বললাম অনিচ্ছাকৃত ত্রুটি বা অসাবধানজনিত ত্রুটি আর কি। ভুল কিসের কারণে ঘটে? অবহেলা, অসাবধানতা, জ্ঞানের অভাব ইত্যাদি কারণে হয়। ভুল কি অপরাধ? না, ভুল নির্দোষ হিসাবে গণ্য হয়। ভুল তো ভুলে, কেমন, ভুল করলে মাপ চাইতে হবে। ভুলের সংশোধন কি? এর সহজে সংশোধন করা যায়। ইরর্স অফ কমিশন, এগুলো আমরা একটু আগে দেখাইছি। ইরর্স অফ কমিশন, কমিশন ইরর অফ প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হলো যে নীতিগত ভুল আর কি। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, আর মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়। কম্পনসেটিং এরর আমরা বলছি পরিপূরক ভুল, একটু আগে বললাম। আচ্ছা, জালিয়াতি। জালিয়াতি হলো ইচ্ছাকৃত প্রতারণা, কেমন, এটা ইচ্ছাকৃত প্রতারণা। জালিয়াতির বৈশিষ্ট্য হলো যে এটা পরিকল্পিতভাবে হয় এবং অপরাধ হিসেবে গণ্য, যেহেতু এটা ইচ্ছাকৃতভাবে করে। এবং এটার উদ্দেশ্য থাকে যে কোম্পানিকে বা মালিককে ঠকানো। এই জন্য এটা অপরাধ, কেমন। ভুল ও জালিয়াতির মধ্যে পার্থক্য হলো, ভুল হলো অনিচ্ছাকৃত, জালিয়াতি হলো ইচ্ছাকৃত, কেমন। এগুলো আশা করি বুঝতে পারছেন। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস কি? নগদ অর্থ বা সম্পদ আত্মসাৎ করা। ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্রড কি? আর্থিক বিবরণীতে মিথ্যা বা বিকৃত তথ্য, মানে সম্পদ বাড়ায় দেখানো বা কমায় দেখানো আর কি। ফোরজারি, জালিয়াতি কি? ভুয়া বাউচার, নথি ইত্যাদি তৈরি করা, কেমন। কাল্পনিক ক্রয় বিক্রয় কোন শ্রেণীতে পড়ে? এটা জালিয়াতি। উইন্ডো ড্রেসিং কি? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা মানে ব্যালেন্স শিটকে সুন্দরভাবে উপস্থাপন করা, ভুয়া তথ্য দিয়ে উপস্থাপন করা। হ্যাঁ, উল্টাপাল্টা অ্যাসেট দেখাবেন অথবা সম্পদের মূল্য বাড়াই কমায় দেখাবেন আর কি, কেমন। আচ্ছা, এখন অডিটরের প্রধান দায়িত্ব কি? সত্য ও সঠিক তথ্য প্রতিফলন নিশ্চিত করা, ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ নিশ্চিত করা, অর্থাৎ সঠিক তথ্যটা বের করে নিয়ে আসার চেষ্টা করা। অডিটর এর কাজ কি সব জালিয়াতি প্রতিরোধ করা? না, সে খুঁজে বের করবে, প্রতিরোধ করা তার কাজ না, সে পরামর্শ দিবে এটা এখানে এখানে ভুল আছে এবং এটার সমাধান এভাবে করা যেতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিবে মালিক কর্তৃপক্ষ। অডিটর কখনো একটা প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত, এটা তাদের হাতে না। সে ভুলগুলো ধরবে যে এখানে এখানে ভুল আছে, এখানে এখানে জালিয়াতি আছে, আপনারা এই ব্যবস্থা নিলে এটা কমে আনবে, সে সুপারিশ করে চলে আসবে, কেমন। এলো অডিটর। অডিটর কি প্রমাণ সংগ্রহ করে? পর্যাপ্ত প্রমাণ সংগ্রহ করে। আচ্ছা, এখন আসছেন প্রিভেন্টিভ মেজার্স। প্রথম প্রতিরোধ ব্যবস্থা কি? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা রেডি করা, শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইন্টারনাল কন্ট্রোল আর কি। একটা প্রতিষ্ঠান যখন ইন্টারনাল কন্ট্রোল ভালো থাকবে, তাহলে প্রতিষ্ঠানের এই চুরি চামারি গুলো কমে যাবে, কেমন। তারপর বলছে সারপ্রাইজ চেক কি কেন জরুরি? হঠাৎ পরীক্ষা প্রতারণা কমায়। যদি হুটহাট করে আইসা, মানে কোনো ডেট ছাড়া হুট করে এসে হিসাবটা চেক করা বা হুট করে এসে হিসাব জানতে চাওয়া, তাহলে এটা একটু মানে যারা চুরি করে তাদের একটু ভয় থাকবে আর কি। অডিট কমিটি কেন প্রয়োজন? ব্যবস্থাপনাকে তদারকি ও প্রতিরোধ করার জন্য, কেমন। এগুলো একটু দেখবেন, এগুলো সহজ। আচ্ছা, এখন প্রশ্ন দেখেন, ইরোর্স বা ভুল কাকে বলে? আমরা বলছি অনিচ্ছাকৃত, ভুলটা হচ্ছে অনিচ্ছাকৃত, কেমন। আর জালিয়াতি সাধারণত ঘটে কখন? জালিয়াতি ঘটে ইচ্ছাকৃত ভাবে, উচ্চপদস্থ কর্মকর্তা কর্তৃক ঘটে, এটা ইচ্ছাকৃত ভাবে ঘটে, নগদ টাকা হইতে পারে, পণ্য হইতে পারে। জালিয়াতি হলে ইচ্ছাকৃত ভাবে। ভুল সাধারণত ধরা হয় আহ নির্দোষ ত্রুটি, অপরাধ, পরিকল্পিত প্রতারণা, শাস্তিযোগ্য অপরাধ। ভুল তো ভুলে, কেমন, এটা আবার ঠিক হয়ে যাবে, এই জন্য এটা নির্দোষ, এটা অপরাধ না। হ্যাঁ, ভুল করলে আল্লাহ মাফ করে দেয়, কেমন। প্রতারণা করলে মানুষও মাফ করে না, আল্লাহ তো পরে। নির্দোষ ত্রুটি। জালিয়াতির উদ্দেশ্য কি? আর্থিক টাকা পয়সা অথবা পণ্য সরাই ফেলা, কেমন। আর্থিক সুবিধা অর্জন, এটা করা হয় আর্থিক সুবিধা অর্জনের নিমিত্তে। ভুল সাধারণত হয় কখন? অবহেলা ও অসাবধানতা। ভুলের প্রকার, কেমন, এগুলো কিছু দেখলে হবে, একদম সিম্পল প্রশ্ন। আহ নীতি সংক্রান্ত ভুল বা ইরর্স অফ প্রিন্সিপাল মানে কি? অ্যাকাউন্টিং এর নীতির ভুল প্রয়োগ, মানে হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং এর নীতিমালা সম্পর্কে জ্ঞানের অভাব স্বল্পতা। মূলত এটাকে অন্য জায়গায় আসছে যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়, কেমন। হিসাব বিজ্ঞানের ভুল সাধারণত ক্লার্কদের দ্বারা, মানে কর্মচারী দ্বারা হয় আর কি, ক্লার্কদের দ্বারা হয়। ভুল হতে পারে কি? পূর্ণ, আংশিক, শুধু পূর্ণ, শুধু আংশিক, কখনোই না। পুরোপুরি হইতে পারে অথবা খণ্ডবিশেষ হইতে পারে, কেমন। আচ্ছা, সম্পদের আত্মসাৎ, মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেটস মানে কি? মানে হলো প্রতিষ্ঠানের সম্পদ আত্মসাৎ করে ফেলা, কেমন। আর্থিক বিবরণীতে ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফ্রড কি? আর্থিক বিবরণী ভুলভাবে উপস্থাপন করা। আর্থিক বিবরণী
ভুলভাবে উপস্থাপন করা। আমরা অবশ্যই এই সিটটা দিয়ে দেবো, সমস্যা নাই। মিথ্যা ব্যবস্থার তৈরি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা হলো মিথ্যা। মিথ্যা যেহেতু বলছে তাহলে এটা ফ্রড, কেমন জালিয়াতি। এটা কি হবে? ভুল নয়। মিথ্যা শব্দ মানে তো জেনে শুনে বলতেছে, মিথ্যা তো কেউ না না জেনে বলে না, না জেনে যে বলা সেটা হচ্ছে ভুল, কেমন। নিরীক্ষকের মূল দায়িত্ব কি? সত্য ও সঠিক মতামত দেওয়া। হ্যাঁ, বাস্তবায়ন না, কিন্তু মতামতই চলে আসবে সে, বাস্তবায়ন করবে প্রতিষ্ঠান। তারপরে আছে, নিরীক্ষক কি মূল্যায়ন করতে পারে? আমি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে কিনা, কেমন, এগুলো মূল্যায়ন করতে পারবে। আচ্ছা, নিরীক্ষকের সীমাবদ্ধতা হলো সব জালিয়াতি ধরা সম্ভব নাও হতে পারে। সে যায় অল্প সময়ের জন্য, ডকুমেন্টস এর ভিত্তিতে সে কাজ করে। ডকুমেন্টস সব অনেক সময় সবকিছু পাওয়া যায় না, সময় কম থাকে, এতগুলা হিসাব। আমাদের দেশে তো নিরীক্ষা সবসময় হয় না, বছরকে বছরের হিসাব। আহ বা এক বছর তো অনেকগুলো ট্রানজাকশন হয়, সবগুলো হিসাব চেক করা আসলে টাফ হয়ে যায়। জালিয়াতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর ব্যবস্থা কোনটি? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কোম্পানির পক্ষ থেকে চালু রাখা। হ্যাঁ, মানে একটা অডিট টিম নিজেরাই চালু করে দেওয়া, যাতে এটা আছে, বড় বড় প্রতিষ্ঠানে আছে। আমাদের দেশে আবুল খায়ের গ্রুপ সহ বড় বড় প্রতিষ্ঠানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, ইন্টারনাল অডিট, ইন্টারনাল সিএ এটা আছে, কেমন। হঠাৎ পরিদর্শন, সারপ্রাইজ চেক এর উদ্দেশ্য কি? প্রতারণা রোধ করা, কেমন। আচ্ছা, ইরোর্স অফ প্রিন্সিপালের উদাহরণ কি? মূলধন খরচকে রাজস্ব খরচ হিসেবে দেখানো, মূলধনী খরচকে রাজস্ব খরচ হিসেবে দেখানো। তারপরে এগুলো তো আমরা বলছি। ইরোর সাধারণত ধরা যায় কখন? নিয়মিত অডিটে। ইরোর ধরা যাবে যখন নিয়মিত অডিট হবে, তখন ধরা যাবে। ফ্রড ধরা কঠিন, কারণ এটা ইচ্ছাকৃতভাবে লুকানো যায়, কেমন। ফ্রড তো ইচ্ছাকৃতভাবে, এই জন্য ধরাটা একটু কঠিন, কারণ তারা ফ্রড যখন করে তারা চেষ্টা করে যাতে এটা ধরতে না পারে। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের উদ্দেশ্য কি? ভুল ও জালিয়াতি প্রতিরোধ করা, কেমন, কমিয়ে আনা বা প্রতিরোধ করা। এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন। এগুলো একটু রিভিউ করলে হবে, একই প্রশ্ন তথ্য আকারে দেওয়া আছে, কেমন। ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি আমাদের এই টপিক গুলোই আছে, কেমন, এগুলো একটু দেখলে হবে, একদম সিম্পল। সেকেন্ড চ্যাপ্টার আমাদের, সরি, সেকেন্ড চ্যাপ্টার শেষ আমাদের। ফার্স্ট চ্যাপ্টার আমরা গত ক্লাসে কথা বলছি, এখন কথা বলবো অধ্যায় 3 নিয়ে। অধ্যায় 3 আমাদের বলা আছে ইন্টারনাল অডিট। হ্যাঁ, অভ্যন্তরীণ নিরীক্ষা, এটা এটা হলো মূল বিষয়। বড় 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 প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিট আছে, ছোট প্রতিষ্ঠানে এটা বিয়ার করতে পারে না, যার কারণে এখানে সমস্যা হয়। ইন্টারনাল অডিট থাকলে ভুল ত্রুটি কমে আসে, যা চুরি চুরি চামারি অনেক কমে যায়, কেমন। এই জন্য বাংলাদেশে, আমাদের দেশে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে সবগুলোতে ইন্টারনাল অডিট অ্যাক্টিভ আছে আর কি। ইন্টারনাল অডিট মানে হলো ইভালুয়েশন অফ এ কোম্পানিজ ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল মানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যদি নিয়ে ঠিক থাকে, তাহলেই ইন্টারনাল অডিটটা কার্যকর, অ্যাক্টিভ থাকে আর কি। এর মধ্যে আছে কর্পোরেট গভর্নেন্স অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস। আচ্ছা, এখানে আমাদের সিলেবাসের যে টপিকস আছে আমরা দেখি কি কি আছে। ইন্টারনাল চেক, ইন্টারনাল কন্ট্রোল, অবজেক্ট, প্রসিডিউর অ্যান্ড অডিটরস পজিশন। নিশ্চয়ই বুঝতে পারছেন, অভ্যন্তরীণ নিবারণ এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপরে অবজেক্ট, প্রসিডিউর এবং অডিটরস পজিশন। এই হলো আমাদের। একটু আমরা রিডিং রিডিং দিলে হবে, আমাদের এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে প্র্যাকটিস করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, অভ্যন্তরীণ নিরীক্ষা সংজ্ঞা দাও, ডেফিনেশন অফ ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট এটা আসলে সব প্রতিষ্ঠানের পক্ষে বিয়ার করা সম্ভব হবে না, যাদের প্রতিষ্ঠান বড়, আয় বেশি, তারাই এগুলো করতে পারে, কেমন। আহ এটা মূলত বড় বড় প্রতিষ্ঠান, আমাদের দেশে আবুল খায়ের গ্রুপ, ধরেন এই যে বিএসআরএম, কেএসআরএম, এই ধরনের বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, তাদের ইন্টারনাল অডিট অ্যাক্টিভ আছে, কেমন। বাইরে থেকে অডিট আসার আগে তারা নিজেরাই আগে সব রেডি করে রাখে আর কি। আচ্ছা, সেটা হলো কি? প্রতিষ্ঠানে বেতনভুক্ত অথচ হিসাব রক্ষণ বিভাগের সঙ্গে সংযুক্ত এমন এক বিশেষ কর্মীদের দিয়ে ধারাবাহিকভাবে সারা বছর ধরে হিসাবপত্র পরীক্ষা করাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে। প্রতিষ্ঠানে বেতনভুক্ত, প্রতিষ্ঠানে এরা বেতনভুক্ত আর কি, মানে প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেয় যে তাদের হিসাবপত্রগুলো টেস্ট করার জন্য ঠিক আছে কিনা, সেটা হইলো অভ্যন্তরীণ অডিট। ডাব্লিউবি ম্যাগি সে কি বলছে? পূর্ণ সময়ের জন্য নিযুক্ত বেতনভুক্ত একদল নিরীক্ষককে দিয়ে ধারাবাহিকভাবে, মানে সব সব সময়, 1-2 মাস না, কন্টিনিউ, ব্যবসায়ের অর্থনৈতিক দৈনন্দিন নির্বাহিত কাজগুলোর বিশ্লেষণমুখী পর্যালোচনা করা, এই কাজ হলো অভ্যন্তরীণ। অর্থাৎ ব্যবসায় যে লেনদেন, হিসাব হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক যে লেনদেনগুলো লিপিবদ্ধ করে, সেগুলাকে ঠিকমতো লিখা হয়েছে কিনা, হিসাব বিজ্ঞানের যে নীতিমালা আছে, যে আইন কানুন আছে, সেগুলো অনুযায়ী লিখা হচ্ছে কিনা তা যাচাই বাছাই করে সব রেডি করে রাখা, এবং সবগুলা ডকুমেন্টস এর ভিত্তিতে লিখতেছে কিনা, সেটাই হলো অভ্যন্তরীণ নিরীক্ষা, কেমন, ইন্টারনাল অডিট। এই যে এখানে বলা আছে
রক্ষিত হিসাবপত্র ও নথিপত্র পরীক্ষা করার নাম হইল, যে হিসাবপত্র আছে বা ডকুমেন্টস নথিপত্র আছে, সেগুলো পরীক্ষা করার নাম হইল অভ্যন্তরীণ নিরীক্ষা। আচ্ছা, অভ্যন্তরীণ নিরীক্ষা এটা হলো ব্যবসার একটি অংশ, সেপারেট ডিপার্টমেন্ট। তারপরে এ পার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, কেমন, এই পার্ট অফ ইন্টারনাল, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার অংশ বিশেষ। তাহলে এর উদ্দেশ্য কি? টু ইনফর্ম দ্য ডিরেক্টরস, টু সাজেস্ট দ্য ডিরেক্টরস, যারা প্রতিষ্ঠানের মালিক তাদেরকে ইনফর্ম করতে হবে, ভুল ত্রুটি খুঁজে বের করতে হবে, সার্চিং অফ ইরর্স এন্ড ফ্রড। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপরে আসি ইন্টারনাল চেক। ইন্টারনাল চেকটা কি আমরা একটু দেখি। অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা হলো বাস্তবিক পক্ষে এক ধারাবাহিক অভ্যন্তরীণ পরীক্ষা ব্যবস্থা। এর মূল কথা হলো যে একজন কর্মচারীর কাজ অপর একজন কর্মচারী দ্বারা নিরপেক্ষভাবে আপনা আপনি পরীক্ষা হয়ে যাওয়া, কেমন। এটা ব্যাংকে দেখবেন আছে, এটা ব্যাংকে। হ্যাঁ, ব্যাংকে দেখবেন একজনে চেক লেখে, আরেকজনের চেকটা আবার দেখে, তারপরে আরেকজনটা ক্যাশ পরিশোধ করে। আপনি যদি চেক জমা দেন দেখবেন উনি চেক লিখে দেয়, এরপর আরেকজনের কাছে দেয়, সে আবার দেখে তারপরে ক্যাশ দেয়, হুট করে দিয়ে দেয় না। এটাই হয় কি, একজন যদি ভুল করে আরেকজনের চোখে ধরা পড়ে যায়, অর্থাৎ একটা কাজ দুই তিনজন মিলে করা আর কি। একজনের কর্মচারীর কাজ অপর একজন কর্মচারী কর্তৃক নিরপেক্ষভাবে আপনা আপনি হতে পরীক্ষিত হয়ে হয়ে যাওয়া। এটা ব্যাংকে প্র্যাকটিক্যাল আছে, আর অনেক প্রতিষ্ঠানেও আছে। এখানে কি বলা আছে? আহ, কি বলে, ইন্টারনাল চেক। ইন্টারনাল চেক, অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা বা ইন্টারনাল চেক, কর্মচারীদের মধ্যে এমন ভাবে কাজ বন্টন করা যে কোনো একজন কর্মচারীকে একটি লেনদেন সংক্রান্ত সব কার্য সম্পন্ন করতে না দেওয়া। মানে একজন চেক লিখবে, টাকা জমা দিবে, টাকা পরিশোধ করবে, সব যদি একজন করে তো অসুবিধা হয়ে যায়, কেমন। তাহলে কর্মচারীদের মধ্যে এমন ভাবে কাজ বন্টন করে দিতে হবে যেন একজন কর্মচারীকে একটি লেনদেন সংক্রান্ত সব কার্য সম্পন্ন করতে দেওয়া হয় না, যার ফলে দুই বা ততোধিক ব্যক্তির যোগ সাজস ব্যতীত জুয়াচুরি করা কষ্টসাধ্য হয় এবং ভুল ভ্রান্তি করার সম্ভাবনা হ্রাস পায়। তাকে কি বলে? অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা। মূল কথা হচ্ছে একটা কাজকে ভাগ করে দেওয়া এবং একজনের কাজ আরেকজন দ্বারা অটোমেটিক কি হয়ে যাওয়া, তদারকি হয়ে যাওয়া, এতে ভুল ত্রুটি। এটা হলো ইন্টারনাল চেক আর কি, কেমন। এর মূল উদ্দেশ্য হলো যে ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি, এগুলা সম্ভাবনা হ্রাস করা আর কি, হইতে পারে হ্রাস করে আনিয়ে আসা। হিসাব রক্ষা করার এমন একটি পদ্ধতি যার ফলে ভুল ও জুয়া চুরি হিসাব পরীক্ষা পদ্ধতির মাধ্যমে স্বাভাবিকভাবে ধরা পড়ে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ইন্টারনাল চেকটা কি। এখানে ইন্টারনাল চেকটার মূল একটি যে একজন কর্মচারীর কাজ অপর একজন কর্মচারী কর্তৃক পরীক্ষিত হওয়া সুনিশ্চিত করা। ইন্টারনাল চেক হলো যে একজন কর্মচারীর কাজ অপর একজন কর্মচারী কর্তৃক পরীক্ষিত হওয়া সুনিশ্চিত করা, কাজটাকে এমন ভাবে ভাগ করতে হবে, কেমন। এবং প্রত্যেক কর্মচারী কি কি কাজ করেন তার তদারকি ও নিয়ন্ত্রণ দ্বারা জুয়াচুরি নিবারণ করে ভুল ত্রুটির সম্ভাবনাকে হ্রাস করে তাকে অভ্যন্তরীণ নিবারক ব্যবস্থা বলে, ইন্টারনাল চেক সিস্টেম বলে। তাহলে আশা করি বুঝতে পারছেন এটা কারা করে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা হয়ে থাকে। অধিকার ও কর্তব্যের দায়িত্ব অবহেলা। তারপরে আছে প্রপার ডিভিশন অফ ওয়ার্ক। এরপর হচ্ছে আপনা আপনি অটোমেটিক চেক, কেমন, আপনা আপনি নিরীক্ষা, আপনা আপনি নিরীক্ষা হয়ে যায় এটা। তারপরে স্বয়ংদের পদ্ধতি ব্যবহার, ইউজ অফ সেলফ ব্যালেন্সিং লেজার সিস্টেম। এই বিষয়গুলো আসলে একটু দেখলেই হবে, সব দেখা লাগবে না, কয়েকটা পয়েন্ট দেখলে হবে। ইন্টারনাল কন্ট্রোল কিভাবে হয় দেখেন, কন্ট্রোল এনভায়রনমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, এগুলো একটু দেখবেন। এখন আসে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল, এগুলা সবগুলা কাছাকাছি কনসেপ্ট, আমাদের একটু মনোযোগ দিতে হবে, কাছাকাছি কনসেপ্ট। ইন্টারনাল কন্ট্রোলটা কি আমরা একটু দেখবো এখন। ইন্টারনাল কন্ট্রোল এটা আর্থিক কন্ট্রোল বা ফিনান্সিয়াল কন্ট্রোল, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, তারপর অর্গানাইজেশনাল কন্ট্রোল, এই তিন ধরনের কন্ট্রোল হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। হ্যাঁ, আর্থিকটা হইতে হবে, প্রশাসনিক হইতে হবে, সাংগঠনিক, এই তিনটা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের আর্থিক, প্রশাসনিক, সাংগঠনিক ভাবে সুষ্ঠুরূপে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বলে। একটা প্রতিষ্ঠানের তিনটা বেসিক দিক, একটা হলো ফিনান্সিয়াল দিক, আরেকটা হলো প্রশাসনিক দিক, আর একটা হলো সাংগঠনিক দিক। এই তিনটা যখন সুষ্ঠুরূপে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ন্ত্রণ থাকে, কেমন, তাকে ইন্টারনাল কন্ট্রোল বলে। ইন্টারনাল কন্ট্রোলে আমাদের এখানে অনেকগুলো এলিমেন্টস আছে। এক্সটার্নাল অডিট থাকতে পারে, কমপ্লায়েন্স থাকতে পারে, অডিট কমিটি থাকতে পারে, ইন্টারনাল অডিট থাকতে পারে, কেমন। সেটা আমরা বলছি। আচ্ছা, ডাব্লিউবি ম্যাগি সে একদম ভালো, যারা লিখিত পরীক্ষা তাদের তার নামটা লাগবে। বলছে যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অভ্যন্তরীণ নিরীক্ষা, অন্যান্য সব ধরনের নিয়ন্ত্রণ যেখানে আছে সেই ব্যবস্থাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ করে, ইন্টারনাল কন্ট্রোল বলে, ইনক্লুডিং ইন্টারনাল চেক, ইন্টারনাল অডিট এন্ড আদার্স ফর্মস অফ ইন্টারনাল কন্ট্রোল।
হ্যাঁ, ইন্টারনাল চেক আছে, ইন্টারনাল অডিট আছে, এবং অন্যান্য কন্ট্রোল আছে। কেমন? এই তিনটা ব্যবস্থা থাকলে সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা মানে ইন্টারনাল চেক সিস্টেম। কেমন? অভ্যন্তরীণ নিরীক্ষা মানে ইন্টারনাল অডিট। অন্যান্য ধরনের নিয়ন্ত্রণ মানে হচ্ছে আদার ফর্মস অফ কন্ট্রোল। তাহলে আমরা একটু মূল বিষয়টা বুঝে ফেলছি এখন। সুষ্ঠু ও দক্ষতার সঙ্গে ব্যবসা পরিচালনার লক্ষ্যে হিসাবের ভুল ও জুয়াচুরি খুঁজে বের করে সম্পত্তির নিরাপত্তা বিধানপূর্বক সব বিষয়ে সুনিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে সাংগঠনিক পরিকল্পনা, আর্থিক ও অন্যান্য সমন্বয় সাধন মূলক ব্যবস্থাদি নির্ধারণ করে তাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বলে। কেমন? তাহলে ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে সার্বিক বিষয় আর কি। প্রতিষ্ঠানকে ইন্টারনাল কন্ট্রোল মানে হচ্ছে এই প্রতিষ্ঠানের ভিতরে যত কার্যক্রম আছে সবগুলাকে নিয়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ। এর মধ্যে আমরা তিনটা বেসিক বলছি, একটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ট্রোল, আর একটা হলো অর্গানাইজেশন কন্ট্রোল, আর একটা হলো কি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আর কি। আচ্ছা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে প্রোফাইল, লোকেশন অফ ওয়ার্ক, ডিভিশন অফ লেবার, এগুলো দেখলে পারবেন। আচ্ছা, এখানে এটা আর্থিক নিয়ন্ত্রণ, এটা খুব গুরুত্বপূর্ণ, ফিনান্সিয়াল কন্ট্রোল। কেমন? ফিনান্সিয়াল কন্ট্রোল এটা একটা গুরুত্বপূর্ণ কন্ট্রোল। এখানে আমরা পয়েন্টগুলো একসাথে দিয়ে দিচ্ছি। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেনগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থ অপচয় করা, হ্রাস করা। প্রশাসনিক নিয়ন্ত্রণ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল আরো আছে, আরো অনেক কন্ট্রোল আছে। ভুল ও ত্রুটি ও জুয়া ত্রুটি উদ্ঘাটন। ইন্টারনাল কন্ট্রোল মানে পুরা ম্যানেজমেন্ট সিস্টেমটাকে স্ট্রং করে ফেলা আর কি। আর্থিক অনার্থিক, প্রিভেনশন অফ ইরোর্স, প্রিভেনশন অফ ফ্রডস। আচ্ছা, তাহলে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শ্রেণী বিভাগ আলোচনা করুন। যদি আমরা বলি সেটা হলো পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণ, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, হিসাব নিকাশ সংক্রান্ত নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টিং কন্ট্রোল। হ্যাঁ, আর্থিক নিয়ন্ত্রণ আর কি, যেটাকে আমরা বলি। এটা আরো আছে অভ্যন্তরীণ কন্ট্রোল সিস্টেমের মধ্যে কি কি আছে: আর্থিক নিয়ন্ত্রণ, নগদ অর্থ নিয়ন্ত্রণ, লেনদেন নিয়ন্ত্রণ, মজুত নিয়ন্ত্রণ, স্থায়ী সম্পদ নিয়ন্ত্রণ, চলতি সম্পদ নিয়ন্ত্রণ, হিসাব নিকাশ নিয়ন্ত্রণ, ঋণ নিয়ন্ত্রণ, লোক নিবন্ধন, আরো যত নিয়ন্ত্রণ আছে সকল নিয়ন্ত্রণ এক কথায় ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। কেমন? ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম একটু বিস্তৃত ধারণা। তাহলে আমরা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হলো সার্বিক নিয়ন্ত্রণ। এতক্ষণ যা বুঝলাম এটা হলো সার্বিক নিয়ন্ত্রণ। কেমন? প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিদায় অনেক পরিধি অনেক বড়। আর ইন্টারনাল অডিট হলো যে নিয়ন্ত্রণের একটা অংশ বিশেষ, এটা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের একটা অংশ। ইন্টারনাল অডিট ইজ এ পার্ট অফ ইন্টারনাল কন্ট্রোল। আর ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে সমগ্র পার্টস, সমগ্র পার্ট হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। ছোট ছোট প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলিত। আর ইন্টারনাল অডিট সবাই বের করতে পারবে না। বৃহদায়তন প্রতিষ্ঠানে ছাড়া অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা তেমন দেখা যায় না। আচ্ছা, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার মধ্যে পার্থক্য দেখি। ইন্টারনাল কন্ট্রোল এবং ইন্টারনাল চেক। আচ্ছা, আমরা কি বলছে, কোনো প্রতিষ্ঠানের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ব্যবসায় সম্পত্তিগুলো সংরক্ষণ, লিপিবদ্ধকরণ এবং হিসাবপত্র অন্যান্য নথিপত্রের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা যথাসম্ভব সুনিশ্চিত করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যে আর্থিক ও অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রদান করেন তাকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বলে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আর ইন্টারনাল চেক সিস্টেম। কেমন? এটা আমরা বলছি এতক্ষণ যাবত। এখন আছেন তিনটে একসাথে, কি? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বা ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল চেক, আর হলো ইন্টারনাল অডিট। তিনটে একসাথে দেখি আমরা। কেমন? কোন প্রতিষ্ঠানের কার্যকলাপ সুশৃঙ্খলভাবে সম্পাদন করার উদ্দেশ্যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর্থিক, সাংগঠনিক, অন্যান্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইন্টারনাল কন্ট্রোল মানে সবকিছু একসাথে। কেমন? আর্থিক নিয়ন্ত্রণ, সাংগঠনিক নিয়ন্ত্রণ, অন্যান্য নিয়ন্ত্রণ একসাথে করলে সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। আর অভ্যন্তরীণ নিবারণ হলো যে প্রতিষ্ঠানের একজন কর্মচারীর কাজ আরেকজনের মধ্যে এমনভাবে ভাগ করা যাতে একজনের ভুল আরেকজন দ্বারা ধরা পড়ে। প্রতিষ্ঠানের কর্মচারীর মধ্যে কাজের বন্টন এমনভাবে করা যাতে প্রতিটি লেনদেন একাধিক ব্যক্তির নজরে পড়ে এবং এক ব্যক্তির কাজ অন্য ব্যক্তির দ্বারা পরীক্ষিত হয়ে যায়। আর ইন্টারনাল অডিট মানে হলো যে বাইরের অডিট আসার আগে ভিতরে অডিটটি ঠিকঠাক করে রাখা। প্রতিষ্ঠান নিজস্ব কর্মচারী কর্তৃক ধারাবাহিক সারা বছর ধরে যে দলিলপত্র বা হিসাবপত্র আছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা। কেমন? মানে বাইরের অডিট থেকে বাঁচার জন্য ইন্টারনাল অডিট নিয়োগ করা হয় যাতে বাইরের অডিট ভুল ধরতে না পারে। তাহলে ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে টোটাল কন্ট্রোল। ইন্টারনাল নিবারণ হচ্ছে যে একজনের ভুল আরেকজন দ্বারা ধরে ফেলার চেষ্টা করা, উদ্ঘাটন করা। আর ইন্টারনাল অডিট হলো যে বাইরের অডিট থেকে বাঁচার জন্য প্রতিষ্ঠান নিজস্ব কর্মচারীর দ্বারা সারা বছর ধরে যে অডিট হয় সেটা। কেমন? তাহলে আশা করি বুঝতে পারছেন। এখানে এর উদ্দেশ্য হলো ইন্টারনাল ইন্টারনাল কন্ট্রোলের উদ্দেশ্য হলো যে সাংগঠনিক কাঠামো উৎকর্ষ সাধনের চেষ্টা করা। এখানে আমরা আশা করি বুঝতে পারছেন। ইন্টারনাল নিরীক্ষা কি এগুলা এখন একটু পড়লে হবে। কেমন? এখন বুঝতে পারবেন অভ্যন্তরীণ নিরীক্ষার প্রধান উদ্দেশ্য কি: প্রতিষ্ঠানের কার্যক্রম, নীতি ও আর্থিক লেনদেন সঠিকভাবে সম্পন্ন করা। আমরা একটু এমসিকিউ দেখি। অভ্যন্তরীণ নিবারণ কি? এটি আবার একটি ব্যবস্থা যেখানে এক কর্মীর কাজ অন্য কর্মীর দ্বারা যাচাই করা হয়ে যায়। আমরা বলছি তখন উদ্দেশ্য হলো ভুল ও জালিয়াতি প্রতিরোধ করা। উদ্দেশ্য কি? ভুল ও জালিয়াতি কমায় নিয়ে আসা, প্রতিরোধ করা।
অভ্যন্তরীণ নিয়মের মূল বৈশিষ্ট্য কি? কাজকে ভাগ করে দেওয়া এবং ক্রস চেকিং করা। ব্যাংকে এটা আমরা দেখি আমাদের সরাসরি কাজ করে, কেমন? অভ্যন্তরীণ নিয়মের ব্যবস্থা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? নগদ লেনদেন, ক্রয় বিক্রয়, বেতন প্রদান। আপনি একটু রিডিং দিলে বুঝবেন, এখন একদম পানির মতো সহজে যাবে, দেখবেন একটু পড়লেই পারবেন। আমরা একটু এমসিকিউ তে যাই, যেখানে আমাদের অভ্যন্তরীণ নিরীক্ষার মূল উদ্দেশ্য কি? ব্যবস্থাপনাকে সাহায্য করা। অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধানত কার স্বার্থে পরিচালিত হয়? ব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বার্থে পরিচালিত হয়, সরি, স্বার্থে, কেমন? অভ্যন্তরীণ নিরীক্ষা কাদের অধীনে পরিচালিত হয়? অডিট কমিটি, হ্যাঁ, মূলত সিএ যারা আছে, সিএ ফার্ম, সিএ হোল্ডারদের দ্বারা পরিচালিত হয়। অভ্যন্তরীণ নিরীক্ষার প্রধান ক্ষেত্র কোনটি? আর্থিক নিয়ন্ত্রণ, ফিনান্সিয়াল কন্ট্রোল, কেমন? অভ্যন্তরীণ নিরীক্ষা কি আইনগত বাধ্যতামূলক? হ্যাঁ, যে কেবল আর্থিক প্রতিষ্ঠানে, বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে বাধ্যতামূলক। অভ্যন্তরীণ নিরীক্ষা রিপোর্ট কাকে জমা দেওয়া হয়? ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে, কেমন? এখানে শেয়ার হোল্ডার না, সরকার না, সাধারণ জনগণ। অভ্যন্তরীণ নিরীক্ষা কিভাবে পরিচালিত হয়? স্বাধীনভাবে, হ্যাঁ, অডিটরকে আপনি বায়াস করতে পারবেন না, চাপ দিতে পারবেন না, বরঞ্চ সব ক্ষেত্রে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে হবে। এবং অডিটর স্বাধীন মতামত প্রদান করবে, কাজও করবে স্বাধীনভাবে, মতামত দিবে স্বাধীনভাবে। অভ্যন্তরীণ নিরীক্ষার ফলাফল কি? প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি। অভ্যন্তরীণ নিরীক্ষা ও বহির্নিরীক্ষা মানে এক্সটার্নাল ও ইন্টারনাল অডিটের মধ্যে পার্থক্য। অভ্যন্তরীণ নিরীক্ষা অব্যাহত, আর বহির্নিরীক্ষা হচ্ছে নির্দিষ্ট সময়, অর্থাৎ ইন্টারনাল অডিট সারা বছর ধরে কাজ করে, আর এক্সটার্নাল অডিট তারা বছরে একবার আসে, আইসে চেক করে যায়। অভ্যন্তরীণ নিরীক্ষা সাধারণত কাদের অধীনে কাজ করে? অডিট কমিটি বা ব্যবস্থাপনা। এখন ইন্টারনাল চেক। ইন্টারনাল চেকটা কি? অভ্যন্তরীণ নিবারণ কি? কাজ ভাগ করে দেওয়া এবং ক্রস চেক করা, কেমন, যাতে ভুল ত্রুটি কমে যায়। অভ্যন্তরীণ নিবারণের মূল উদ্দেশ্য হলো ভুল ও জালিয়াতি প্রতিরোধ করা। নগদ গ্রহণে অভ্যন্তরীণ নিবারণের উদাহরণ কি? একজনের টাকা নিবে, অন্যজন রসিদ দিবে। একজন টাকা দিবে, অন্যজন রসিদ দিবে, যাতে ভুল না হয়। হ্যাঁ, দেখবেন যে ব্যাংকে এটা আছে, ব্যাংকে আপনার খুব কাছে, অন্যগুলো দেখবেন অন্য জায়গাতে আছে, ব্যাংকটা দেখবেন আর কি। অভ্যন্তরীণ নিবারণ প্রধান বৈশিষ্ট্য হলো দায়িত্ব, ডিভিশন অফ ওয়ার্ক, ডিভিশন অফ ওয়ার্ক। অভ্যন্তরীণ নিবারণ কার দায়িত্বে প্রণীত হয়? ব্যবস্থাপনা। অভ্যন্তরীণ নিবারণ সীমাবদ্ধ হলে, ষড়যন্ত্র হলে, ব্যর্থ। এই হলো মোটামুটি আমাদের প্রশ্ন আর কি, একটু দেখলে হবে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিষ্ঠান নীতি, প্রক্রিয়া, পদ্ধতি। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হলো সম্পদের সুরক্ষা। এর উপাদান হলো পাঁচটি, কেমন, আমরা দেখাই শীটে, আমাদের শীটে আছে। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কার্যকর হলে কি হয়? ঝুঁকি কমে যায়, কেমন, ঝুঁকি কমে যায়। অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কিভাবে পরীক্ষা করে? টেস্ট চেক। হ্যাঁ, একটু রিডিং দিলে আশা করি পারবেন। অভ্যন্তরীণ নিরীক্ষকের অবস্থান কেমন? স্বাধীন। এটা আমরা বলছি, স্বাধীনভাবে সে কাজ করবে। নিরীক্ষকের প্রধান দায়িত্ব কি? ব্যবস্থাপনাকে তথ্য ও বিশ্লেষণ দেওয়া। নিরীক্ষক স্বাধীন কেন প্রয়োজন? নিরপেক্ষ মূল্যায়নের জন্য, কেমন, নিরপেক্ষ মূল্যায়নের জন্য। এই হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। অভ্যন্তরীণ নিরীক্ষকের চূড়ান্ত ফলাফল কি? প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি। এই আজকে আমাদের টপিক হলো এটাই। এটা একটু আপনারা রিডিং দিলে পারবেন, আমি শীটটা দিয়ে দিব। তো আমাদের আজকে আচ্ছা, হ্যাঁ।